আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই মেয়ের কি ঘুমানোর জায়গার অভাব পড়েছে যে ডাইনিং টেবিলে ঘুমিয়ে আছে? ইয়া ধীর পায়ে এগিয়ে গেল মেয়েটার কাছে। টেবিলে দুহাত মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে, মাথায় ঘোমটা টানা, মুখের উপর ছোট ছোট চুলগুলো লেপ্টে আছে। নিষ্পাপ মুখটা দেখে মনে হচ্ছে শত মায়া ভর করেছে ওই মুখে। ইয়াদ ডাকতে গিয়ে থেমে গেল, তাকিয়ে থাকলো মুখটার দিকে। ইয়াদ আনমনে বলল, জানি না কেন তোমাকে বড্ড বিশ্বাস করতে ইচ্ছে করে। তোমার মুখের দিকে তাকালে মনে হয় তুমি কখনোই ওই মহিলার মতো নিকৃষ্ট হতে পারবে না, কিন্তু মনের মস্তিষ্কের যুদ্ধে না বারবার মনটা হেরে গিয়ে মস্তিষ্ক জিতে যায়। মস্তিষ্ক বলে দেয় বিশ্বাস ভাঙার কষ্ট সহ্য করতে পারবি না। ইয়াদ, কাউকে বিশ্বাস করিস না, কখনো না। ইয়াদ না চাইতেও ইমাকে ডাকতে লাগলো। সকালে ইমাকে এখানে ঘুমাতে দেখলে রুবিনা কবির কি ভাববে সেটা মনে করে। ইয়াদ কঠিন গলায় বলল, এই মেয়ে ওঠো, এটা কি ঘুমানোর জায়গা নাকি? ইয়াদ কয়েকটা ডাক দিল, কিন্তু ইমার কোনো হুঁশ নেই, সে ঘুমে কাদা। ইয়াদ বাধ্য হয়ে ইমার কাঁধে হালকা ধাক্কা দিল, এর মধ্যে কেঁপে উঠল। ইয়াদের মনেও অদ্ভুত শিহরণ খেলে গেল। এই পর্যন্ত ইয়াদ যতবার ইমাকে স্পর্শ করেছে প্রচণ্ড রেগে করেছে। এই প্রথম স্বাভাবিক মস্তিষ্কে স্পর্শ করাই হয়তো এমন শিহরণ খেলে গেল মনে। পরের বার ধাক্কা দিতে ইয়াদের হাত কাঁপছিল, যেটা ইয়াদের কাছে অদ্ভুত লেগেছে। স্পর্শ করতে গিয়ে হাত গুটিয়ে নিল ইয়াদ, টেবিলে থাপ্পড় মারল একটু জোরে। তাতে ইমা ধর পড়িয়ে উঠে বসলো আর আশেপাশে তাকাতে লাগলো। ইয়াদকে দেখতে পেয়ে ব্যস্ত হয়ে বলল, আপনি? ইয়াদ শান্ত গলায় বলল, হ্যাঁ আমি। এটা কি তোমার ঘুমানোর জায়গা? রুমে ঘুমানোর জায়গার অভাব পড়েছে? ইমা অস্থির গলায় বলল, আমি ঘুমোচ্ছিলাম না, আপনার জন্য ওয়েট করতে করতে কখন চোখ লেগে গেছে বুঝতে পারিনি। ইয়াদ ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আমার জন্য ওয়েট করতে কে বলেছে তোমাকে? ইয়াদের কথায় ইমা ইতস্তত হয়ে তাকালো ইয়াদের দিকে, কিন্তু ইয়াদকে দেখে তার খারাপ লাগতে শুরু করলো। অনেক বেশি ক্লান্ত লাগছে আজ ইয়াদকে, মুখটা শুকিয়ে গেছে, হয়তো সারাদিনে পেটে কিছু পড়েনি। ইমা ইয়াদের প্রশ্নের উত্তর না দিয়ে প্রশ্ন করলো, আপনি সারাদিন কিছু খেয়েছেন? ইমার পাল্টা প্রশ্নে ইয়াদ অবাক না হয়ে পারল না। এই মেয়ে মুখ দেখে কিভাবে বুঝে গেল ইয়াদ সারাদিনে কিছু খায়নি? সেটা বুঝতে পারছে না ইয়াদ। ইয়াদের জীবনটা খুব অগোছালোভাবে চলছে। সকালের ব্রেকফাস্ট যেদিন বাড়ি থেকে করে যায় সেদিন করা হয়, না হলে বাকি থেকে যায়। মাঝে মাঝে কাজ করতে করতে কখন লাঞ্চের সময় পেরিয়ে বিকেল হয়ে যায় ইয়াদের হুঁশ থাকে না। তার রাগের জন্য রনিত মনে করিয়ে দিতেও ভয় পায়। তারপর বাড়ি ফিরে দেখে সবাই ঘুমিয়ে গেছে, তাই তার ডিনারটাও করা হয় না বেশিরভাগ সময়। আগে ইয়ানা 2-1 দিন বসেছিল। ইয়াদ অনেক রাত করে ফেরে বলে ওকে ওয়েট করতে মানা করে দিয়েছে। ইয়াদের ভাবনার মাঝেই ইমা বলে উঠল, আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য খাবার গরম করে দিচ্ছি। ইয়াদ কিছু বলার আগেই ইমা কিচেনের দিকে চলে গেল, আর ইয়াদ নিচে রুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হলো। বেডে বসতেই আরো বেশি ক্লান্ত লাগছে এখন। তার ইচ্ছে করছে না আবার নিচে গিয়ে খাবার খেতে। ইয়াদ ঠিক করলো নিচে যাবে না, তাই শুয়ে পড়ার প্রস্তুতি নিতেই ইমা খাবারের ট্রে নিয়ে রুমে ঢুকলো। সাইড টেবিলে ট্রে রেখে ইমা বলল, আপনাকে দেখে বেশি ক্লান্ত লাগছে, তাই খাবারটা রুমেই নিয়ে এলাম, আপনি খেয়ে তারপর ঘুমান। সকালে ব্রেকফাস্টের পর আর কিছু পেটে পড়েনি, তাই প্রচন্ড ক্ষুধা পেয়েছিল ইয়াদের। কথা না বাড়িয়ে খাবার নিয়ে খেতে লাগলো ইমা। ইয়াদের দিকে একবার তাকিয়ে ব্যালকনিতে চলে গেল, যাতে ইয়াদ তাকে দেখে আনইজি ফিল না করে। ইয়াদের পেটটা ভরে এলে তখন ইমার কথা মনে পড়ল। আশেপাশে তাকিয়ে দেখলো ইমা নেই। ব্যালকনির দিকে তাকিয়ে দেখে রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। ইয়াদের বড্ড ইচ্ছে করছে মেয়েটা খেয়েছে কিনা জিজ্ঞেস করতে, কিন্তু নিজের ইগোর জন্য পারছে না। ইয়াদের মনে হচ্ছে সে যদি ইমাকে জিজ্ঞেস করে তাহলে ইমা মনে করবে ইয়াদ তার প্রতি দুর্বল হয়ে গেছে। এমন উদ্ভট চিন্তা করে ইয়াদ ইমাকে কিছু বলল না। খাওয়া শেষে ইয়াদ ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে শুয়ে পড়ল। অনেক সময় পার হয়ে গেলে ইমা রুমে এসে দেখে ইয়াদ ঘুমিয়ে পড়েছে। ইমা খুব করে চাইছিল ইয়াদ তাকে জিজ্ঞেস করুক সে খেয়েছে কিনা। পরক্ষণে মনে পড়ল ইয়াদ তার হাতের খাবার খেয়েছে, এতেই সে খুশি। একটু মুচকি হেসে ট্রে নিয়ে নিচে চলে গেল রাখতে। ইমা নিচ থেকে উপরে আসার সময় শ্বশুর শাশুড়ির রুমের সামনে এসে থমকে গেল।
কারণ এত রাতে ভেতর থেকে কথা কাটাকাটির শব্দ আসছে। ইমা ভাবলো কারো রুমে আড়ি পেতে কিছু শোনা ঠিক না, তাই চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নিজের নাম শুনে থমকে গেল। রুবিনা কবির রেগে বলল, এই ইমা অনাথ একটা মেয়ে, এমন একটা চালচুলোহীন মেয়েকে তুমি আমার ছেলের জন্য কিভাবে পছন্দ করলে দিশার? ইমা বিড়বিড় করে বলল। দিদারকে শ্বশুরমশাইয়ের নাম তো ইয়াসির। ইমা অবাক হয়ে আরো কৌতূহল নিয়ে শুনতে লাগলো। আরো বেশি অবাক হলো দিশার হিসেবে গলার আওয়াজ শুনতে পেল তখন। দিশার বিরক্ত হয়ে বলল, দিশার করো না। রুবিনা দেয়ালেরও কান আছে, কেউ শুনতে পেলে সন্দেহ করবে। আর তোমার ছেলের জন্য এমন মেয়ে কেন পছন্দ করেছি সেটা আবার তুমি জিজ্ঞেস করছো? তোমার বদরাগী ছেলের বাজে ব্যবহার কোনো ভালো পরিবারের মেয়ে সহ্য করতে এখানে পড়ে থাকবে? এই মেয়ের যাওয়ার কোনো জায়গা নেই, তাই ইয়াদ ওকে যতই অত্যাচার করুক সে কোথাও যেতে পারবে না। আর আমাদের কাজ হলেই হয়েছে। ইয়াদের বউকে হলো সেটা নিয়ে আমাদের কি প্রয়োজন? নাকি শেষ সময় এসে নিজের ছেলের জন্য তোমার ভালোবাসা উতলে পড়ছে রুবিনা? রুবিনা রেগে বলল, দেখো, ঈশান আর ইয়াদ তোমার কাছে আলাদা হলেও আমার কাছে এক। কারণ দুজনকেই আমি 10 মাস 10 দিন গর্ভে ধরে প্রসব যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছি। দিশার মানে কথিত ইয়াসির রেগে বলল, দেখো রুবিনা, তীরে এসে তরি ডুবিও না তো। তুমি শুধু ইয়াদের বউকে হাতে রাখার চেষ্টা করো। তুমি ভালো করেই জানো ওই মেয়ের সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না। রুবিনা রেগে পাশ ফিরে শুয়ে পড়ল আর ইয়াসির নিজের কাজে মনোযোগ দিল। এদিকে ইমা পাথর হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে এরা তাকে নিয়ে কোনো জঘন্য খেলা খেলার জন্যই ইয়াদের সাথে বিয়ে দিয়েছে। এদের প্রত্যেকটা কথা রহস্যে মোড়ানো। ইয়াদ আর ঈশান ইয়াসির হামিদের কাছে আলাদা হবে কেন, সেটা ইমা কিছুতেই বুঝতে পারছে না। ওনারা দুজনেই তো ওনার সন্তান, তাহলে এসব কেন বলছে? ইমা হাজারটা চিন্তা নিয়ে রুমে গেল। সে কিছুতেই কোনো হিসাব মেলাতে পারছে না। কি চলছে তার চোখের আড়ালে এই বাড়িতে? ইয়াদ ঘুম থেকে উঠে বেডে বসতেই সোফায় চোখ গেল। ইমা বসে আছে, চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। ইয়াদ ভ্রু কুঁচকে তাকালো ইমার দিকে। ইয়াদের কথায় ইমা চমকে উঠল। সারা রাত টেনশনে ঘুমিয়ে আসেনি ইমার। মাথায় একটাই কথা পাক খাচ্ছে, কি চলছে এই বাড়িতে? ইমা আনমনে বলে উঠল, বাবা, আপনাকে আর ইয়ান ভাইকে আলাদা চোখে দেখে কেন? ইয়াদ চমকে উঠে বলল। হোয়াট? ইমা ব্যস্ত স্বরে বলল, না না, কিছু না। ইমা উঠে ওয়াশরুমে চলে গেল। ফজরের আজান হয়েছে একটু আগে। ইয়াদ ইমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে এই মেয়ের কি হলো সেটা বুঝতে পারছে না ইয়াদ। ইমা ওয়াশরুম থেকে বের হলে ইয়াদ গেল। নামাজ শেষে ইমা চলে গেল কিচেনের দিকে। আজ থেকে রান্না সেই করবে ঠিক করেছে। এই বাড়িতে তার কাজ করার মতো কিছুই নেই। প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা সার্ভেন্ট আছে। তবে কোকের রান্না ইমার কাছে হোটেলের খাবারের মতো লাগে, একদম ভালো লাগে না। সকালে অবশ্য ব্রেড, বাটার, ডিমের অমলেট, ফ্রুটস ছাড়া কিছু খেতে দেখে না এদের। ইমার এসব খাবার বিরক্ত লাগে। 2-3 দিন খেয়ে বিরক্ত হয়ে গেছে। সারা বছর এবার কিভাবে খায় সেটা ভেবে পায় না ইমা। ইমা ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করে দিল। ইয়াদ এক্সারসাইজ শেষে শাওয়ার নিয়ে রুমে এসে ভ্রু কুঁচকাল। সাইড টেবিলে তারা ধোয়া ওঠা গরম কফি, বেডের উপর তার প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে রাখা। আর কিছুই খুঁজতে হবে না যাওয়ার সময়। ইয়াদ এসব দেখে খুশি হওয়ার বদলে রেগে গেল। ইয়াদ রাগে গিজগিজ করতে করতে বলল, কি প্রমাণ করতে চাইছে মেয়েটা? সে আমার স্ত্রী। ইমা সব কাজ শেষ করে ইয়াদের আর কিছু লাগবে কিনা দেখার জন্য রুমে এলো। রুমে এসে ইমা অবাক হয়ে গেল, কারণ ইয়াদ তার রাখা কোনো জিনিস ধরেনি। কাবার থেকে অন্যগুলো বের করে পরে নিয়েছে। ইমা বেডে যেভাবে রেখেছিল সব সেভাবেই আছে। ইমা অবাক হয়ে বলল, আমি তো সব গুছিয়ে রেখেছি, আপনি? ইমা আর কিছু বলার আগেই ইয়াদ ইমাকে এক ঝটকায় কাবাটের সাথে চেপে ধরে বলল, কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, এসব করে নিজেকে আমার স্ত্রী প্রমাণ করতে চাইছো? ইমা ভয় না পেয়ে নির্লিপ্ত ভাব নিয়ে বলল, আমার তো কিছু প্রমাণ করার নেই। আপনি মানেন আর না মানেন, পবিত্র কালিমা পড়ে বিয়ে করেছেন আমাকে। আমি আপনার স্ত্রী, এটা প্রমাণ করার কিছুই নেই। সারা দেশের মানুষ জানে, আর সেটা আপনারাই জানিয়েছেন। ইয়াদ দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমার স্ত্রী সারা দেশের মানুষের কাছে, কিন্তু আমার কাছে না।
তাই সারা দেশের মানুষের কাছে আমার স্ত্রী হয়ে থাকো, আমার কাছে স্ত্রী হওয়ার কোনো চেষ্টা করো না, এটা তোমার জন্য ভালো হবে না। ইমা আবার বলল, আমার সাথে আজ পর্যন্ত কি ভালো হয়েছে সেটা আমিই খুঁজে পাই না, আপনি আর কি খারাপ করবেন? ইমা নিচের হাতের পোড়া দাগ দেখিয়ে বলল। কি এতটা খারাপ করবেন? ইয়াদকে ধাক্কা দিয়ে সরিয়ে পেছনে ঘুরে পিঠের শাড়ির আঁচল সরিয়ে মারের কালো কালো দাগ দেখিয়ে বলল। না, কি এতটা খারাপ করবেন? ইয়াদ ইমার পিঠ দেখে আটকে উঠল, কারণ শাড়ি আর ব্লাউজ ছাড়া শরীরের যতটুকু জায়গা ফাঁকা আছে সব জায়গায় কালো কালো দাগ। দেখে মনে হচ্ছে দাগগুলো বেশ পুরনো, আবার কিছু নতুন। ইয়াদ কিছুই বুঝতে পারছে না এই মেয়ের শরীরে এসব দাগ কিসের। ইমা ধরা গলায় বলল, ছোট ছোট ভুলের পুরস্কার স্বরূপ এই দাগগুলো উপহার দিয়েছিল আমার মনি। সবার সামনে যতটা অত্যাচার করত, সবার চোখের আড়ালে করত, তার থেকেও কয়েক গুণ বেশি করতে চাইলে আপনি আর কি করবেন? এর থেকে বেশি করতে চাইলে বড়জোর খুন করতে পারবেন, আর তাতে আমার কোনো আপত্তি নেই। আপনার যদি আমাকে খুন করে শান্তি হয় তাহলে আমাকে বলবেন, হাসি মুখে আপনার সামনে দাঁড়িয়ে যাব জীবন দেওয়ার জন্য। ইয়াদ কি বলবে বুঝতে পারছে না। মারের দাগগুলো কালো হয়ে গেছে, অতিরিক্ত ফর্সা হওয়ায় দাগগুলো যেতে হয়তো আরো অনেকটা সময় লাগবে। কিন্তু ইয়াদ এটা ভেবে পাচ্ছে না তার থেকেও খারাপ মানুষ পৃথিবীতে আছে। এটা ভেবেই ইয়াদ নিজেই আবার হাসলো। তাদের থেকে খারাপ মানুষ তো আর চোখের সামনে এই বাড়িতেই বাস করছে, এক ছাদের নিচে। ইয়াদকে চুপ থাকতে দেখে ইমা বলল, কি হলো, চুপ করে গেলেন কেন? ইয়াদ নিজের কাজ করতে করতে বলল। তোমার সাথে এমনটা করার কারণ? ইমা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি না, তবে নানু বলতো মনির রাগ ছিল আমার বাবা মায়ের উপর, আর তার প্রতিশোধ আমার উপর নিয়েছে। আর ও ছিল স্বরূপ, ছিল আরমান ভাইয়া। ইয়াদ আরমানের নাম শুনে কে ছাড়া কাউকে দেখেও নি। ইয়াদ বলল, আরমানকে? ইমা ইয়াদের প্রশ্নে অপ্রস্তুত হয়ে পড়ল। ইয়াদ এমনই তাকে সহ্যই করতে পারে না। এখন যদি আরমানের বিষয়ে সব শোনে, সন্দেহ করে ইমাকে, সেই ভয়ে ইমা কিছু বলছে না। ইয়াদ ভ্রু কুঁচকে বলল, এলো কথা বলছো না কেন? আরমানকে? ইমা আমতা আমতা করে বলল, আমার খালাতো ভাই আরমান। ইয়াদ বলল, তো সে কি করেছে? ইমা অস্থির হয়ে বলল, কিছু না, আপনি নিচে আসুন তাড়াতাড়ি, সবাই হয়তো অপেক্ষা করছে। ইমা শাড়ির আঁচল ভালো করে গায়ে জড়িয়ে রুমের বাইরে চলে গেল। ইয়াদ সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ ইয়াদের হুঁশ হলো, সে এতক্ষণ মেয়েটার সাথে এত ভালো করে কথা বলেছে, আর তার রাগও হয়নি। ইয়াদ যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না। রাগটা এখন ইয়াদের একটা রোগে পরিণত হয়েছে। কারো সামান্য কথায় সে ভয়ঙ্কর রেগে যায়। তবে কি ইয়াদ তার রোগের মেডিসিন পেয়ে গেল? ইয়াদ চিন্তা ভাবনা বাদ দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে ইয়াদের চোখ চড়ক গাছ। টেবিল ভর্তি নানা আইটেমের খাবার সাজানো। প্রতিদিনের মতো বোরিং খাবারগুলো আজ দেখা যাচ্ছে না। ইয়াদের বুঝতে বাকি রইল না এসব কিছু ইমা করেছে। ইয়াদ রাগে কটমট করে ইমার দিকে তাকালো। সে কেন এই মুখোশধারী মানুষগুলোর জন্য এত কষ্ট করে রান্না করেছে, সেই রাগে ইয়াদ ফেটে পড়ছে। এর পিছনে বাধ্য হয়ে এত বছর ধরে নিচের দাদার কষ্টের টাকার অন্ন ধ্বংস করছে, এটাই তো বেশি। ইয়াদ না খেয়ে ইমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধরল। এখনই রুমে এসো। কথাটা বলে ইয়াদ কিছু না বলে হনহনিয়ে আবার রুমে চলে গেল। এদিকে ইয়াদের কথা শুনে ইমাদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ইয়ানা আর ঈশান মুচকি মুচকি হাসছে, আর রুবিনা আর ইয়াসির অবাক হয়ে ইয়াদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তাদের চোখে বিস্ময়। তবে কি তারা খুব তাড়াতাড়ি ইমাকে দিয়ে নিজেদের কাজ হাসিল করতে পারবে, সেটা ভাবছে তারা। ইয়ানা দুষ্টুমি করে বলল, যাও যাও ভাবি, তোমাকে ডাকছে তো ভাইয়া। ইমা ভয়ে ভয়ে রুমের দিকে পা বাড়ালো। কারণ ইমা ভালো করেই জানে ইয়াদ তাকে ভালোবাসার জন্য রুমে ডাকেনি। আবার হয়তো ডেকে গেছে কিছু নিয়ে, তাই এভাবে ডেকেছে। ইমা রুমে গিয়ে কাপা গলায় বলল, কি হয়েছে? ইয়াদ রুমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে কিচেনে যেতে করে কে বলেছে? ইমা আমতা আমতা করে বলল, না মানে আমি নিজে থেকেই গিয়েছি। ইয়াদ আগের ভঙ্গিতে বলল, এই বাড়িতে কোনো কাজে হাত লাগাবে না, প্রত্যেকটা কাজের জন্য সার্ভেন্ট রাখা আছে। ইমা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আচ্ছা, আমার কোনো কিছুই কি আপনার ভালো লাগে না? আমি যা করি আপনি তাতেই রেগে যান। আমার ভুল কোথায় আমি সেটাই বুঝতে পারছি না এখন পর্যন্ত। ইয়াদ রহস্যময় হেসে বলল, আমাকে বিয়ে করা তোমার সব থেকে বড় ভুল, বুঝতে পেরেছো মিসেস ইসমাত আবিয়াতি? মা,
আর এই ভুলের মাসুল তোমাকে সারা জীবন দিতে হবে। কথাটা বলে ইয়াদ রুম থেকে বের হয়ে যেতে গেলে ইমা বলে উঠল, ঠিক আছে, আমার ভুলের মাসুল আমি সারা জীবন দিব। তার আগে এটা বলুন, বাড়ির কোনো কাজ না করলে কি করব আমি সারাদিন? আপনি অফিসে থাকেন, আপু ভার্সিটি চলে যায়, মা সারাদিন কোথায় থাকে তাকে। ইমা কথা শেষ করতে পারল না, তার আগেই ইয়াদ গাল বেয়ে ধরল ইমার। রক্তলাল চোখে তাকিয়ে বলল,